সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। তাদের এই ২৬ বছরের কার্যক্রমের মাধ্যমে আজকে দেশের সকল কবিদের মাঝে এই সংগঠনটা একটি মহিরুহ সংগঠন বা সমাদিত একটি সংগঠন। এবং আজকে লক্ষ্য করেছেন যে এখানে ওই যারা কমিটি ঘোষণা করছে, নির্বাহী কমিটি, আপনার যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আপনার ওই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আছে, অনেক অধ্যাপক আছে, বিভিন্ন শিক্ষক আছে, সাংবাদিক এবং যারা কবিতা সাহিত্য চর্চা করে সবাই কমিটির মধ্যে আছে। আমি এই নতুন যে নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে তাদেরও সফলতা কামনা করি। আর মনে করি যে সংগঠনের যেহেতু আমি নির্বাহী কমিটির সভাপতি ছিলাম, স্থায়ী পরিষদের আপনার চেয়ারম্যান, প্রথম যখন স্থায়ী পরিষদ গঠিত হয় আপনার 2008-এ হয়েছিল না, 8-এ বা 6-এ হয়েছিল, হ্যাঁ 6-এ হয়েছিল। আপনার তখনই প্রথম চেয়ারম্যান আমি, এবং এটার প্রস্তাব উদ্যোক্তা আমাদের নজরুল ইসলাম তামিনী সাহেব, এবং সে মহাসচিব ছিল। মূলত ছাত্র অবস্থাতে ওই স্কুলের যত আপনার ম্যাগাজিন হইতো বা ওই সময় আমরা দেয়াল পত্রিকা হইতো, ওইগুলিতে আমার লেখালেখি যাইতো, কিন্তু পত্রিকায় বা এইভাবে ওই কবি সংসদের বা কবি সংগঠনের সাথে থাকবো বা নিজেকে কবি পরিচয় দিব, যদি এখনো দিই না, এরকম কোনো ইচ্ছা, বাসনা, আশা, প্রত্যাশা কোনোটাই ছিল না। কিন্তু যখন ওই স্থায়ী পরিষদের আপনার চেয়ারম্যান আমাকে করে দেওয়া হইলো, তো স্বাভাবিকভাবে কবিদের সাথে হয়তো মাসে কমপক্ষে 2-1 বার উঠা বসা, তাদের কবিতা বা সাহিত্য আড্ডায় আসা যাওয়া হয়। এই জন্যে ওই আমি নিজেও একটা ওই হয়তো কবিতা চর্চাও যেমন নাকি একটু বেড়েছে, এবং ইতিমধ্যে আপনার ওই হয়তো ছোটদের শিক্ষামূলক ছড়া গল্প আমার একটা নিজস্ব বই আছে, মৌলিক বই। আর এমনিতে আপনার প্রায় 200-র মতন কবিতা দেশের প্রায় সকল পত্রিকায় বড় পত্রিকা ছোট পত্রিকা ছাপা হয়েছে, প্রায় 200-র অধিক কবিতা ছাপা হয়েছে। আর এখন তো এই কবিতা লেখার পরে মেইল করলে অনেক পত্রিকায় কোনো রেকর্ড ছাড়া কবিতা ছাপে, অনলাইনে অনেক কবিতাটা জাতীয় দৈনিক গুলিত ছাপে। মনে হয় যে ওখানে যারা সাহিত্য সম্পাদক থাকে বিভাগীয়, একেবারে কবিতা না হইলেও তো আর এগুলি তারা এইভাবে প্রকাশ করতো না। এবং এটা এই যে এই পর্যায়ে আসার পিছনে এই কবি সংসদ বাংলাদেশ আমার জন্য সহায়ক, এবং মনে করি যে এটা আমাকে তৈরি করার পিছনে এই কবি সংসদের অবদান আছে। শুধু আমাকে না, এরকম দেশের অনেক কবি তৈরি করার ক্ষেত্রে এই কবি সংসদের অবদান আছে। এবং এই সংগঠন আপনার যেমন নাকি নিজেরা ওই সাহিত্য চর্চা করে, এবং সাহিত্য চর্চার মাধ্যমে অনেক কবি তৈরি হয়েছে, অনেক সাহিত্যিকও তৈরি হইতেছে। আর পাশাপাশি যেহেতু আমি সভাপতি, 2-1টা বক্তব্য এখানে আসছে আমাদের একজন ওই আসাদ কাদর চলে গেছে, বলে যে 20 বছর পরে ওই কবিরা আত্মহত্যা করা শুরু করবো। এবং আপনার ওই আরেকজন নিজামী সাহেব ছিল, উনি কোরআনের রূপ কথা বলছে। তা আপনার এটা একটু ব্যাখ্যা করা দরকার। আমি দীর্ঘদিন আপনারা জানেন প্রায় 28 ইয়ার্স আপনার বিভিন্ন কয়েকটা সরকারি হাই স্কুল শিক্ষকতা করেছি। আমার ছাত্ররা জয়েন্ট সেক্রেটারি লেভেলে আছে, ডিএস বেশ কয়েকজন আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার আছে। তা আপনার এই দুইটার কথা একটু বলা দরকার, কারণ নাহলে আমাদের মধ্যে ভীতি আসে। মূলত ওই বিষয়টা ওই বলতে গিয়ে হয়তো সঠিকভাবে উপস্থাপিত হয়নি, বরং আমি তো মনে করি যে যারা কবি, এই কবিরা সবাই আপনার নিজেকে বিসর্জন দেয়া এবং মানুষের দেশের জন্য কিছু করার নিয়তে তারা এখানে আসছে, ত্যাগ করেই আসছে। আর আত্মহত্যা শব্দের অর্থটাই হচ্ছে নিজেকে বিসর্জন দেওয়া। হয়তো উনি বলতে গিয়ে ভীতি তৈরি করা হয়েছে, কিন্তু এটা নিজেকে বিসর্জন দেওয়াই হয়েছে মূলত আত্মহত্যা। এটা আরেকটা শব্দ, তার শাব্দিক অর্থ দেখবেন, ডিকশনারিতে দেখবেন যে মূলত কবিরা তার সংসার, তার আপনার পরিবার অনেক কিছু ত্যাগ করে এখানে আসছে। এবং ত্যাগ না করতে পারলে সবাই যখন ঘুমায় যায়, আপনার সে ঘরে যখন কবিতা লিখতে বসে, মেয়ে হলে তার স্বামী লাইট বন্ধ করে দেয়, ওই ঘুমাইবো, এখন সকালে অফিস আছে, আর বাচ্চা লেখাপড়া আছে, স্কুলে নিয়ে যেতে হইব, তুমি লাইট বন্ধ করো। তখন কি করে সে, বরং বাড়ির দাঁতকে আপনার সে ওই মোমবাতি জ্বালায় কবিতা লেখে, মশা কেমন বাড়ে, হাস করে স্টোর মারে,
তার এরকম অসুস্থ, এইভাবে সে কবিতা লেখে বা এরকম লেখালেখি সে করছে, লেখালেখি করে, কষ্ট করে লিখতে পারতো না, তাই না? সেইগুলি ত্যাগ করে সে এখানে আসছে। বরং আমাদের জীবন আন্দোলন বলছে যে সবাই কবিতা লেখে, কিন্তু সবাই কবি না, কেউ কেউ কবি। বরং এটা বলা যায়, যাকে যে যতটুকু ত্যাগ করতে পারছে সে ততটুকু কবি, যার নিজেকে যে যতটুকু ত্যাগ করতে পারছে সে ততটুকু কবি। মূলত ত্যাগ করার মধ্যে জীবনের সার্থকতা এবং ত্যাগ করার মধ্যে নিজের মানে মহত্ব, অমরত্ব। বরং আপনার শুধু এই আমরা উপস্থিত না, যারা আমাদের দেশের বাইরে যত নাম করা ব্যক্তি আছে, যারা কবি আছে, এবং কবির কাছাকাছি আরেকজন বলছে যে নবীর নাম কাছাকাছি। হ্যাঁ, দুইটার মধ্যে সম্পর্ক আছে। নবীরা সরাসরি হেদায়েতপ্রাপ্ত ছিল, আর কবিরা আল্লাহর হেদায়েতপ্রাপ্ত না, কিন্তু তাদের নবীদের কাছে ওহী আসতো, তাদেরকে ওহী আসে না, কিন্তু তার মধ্যে ইলহাম আসে। যদি এখানে কোন স্কলার থাকেন মানে ইসলামের বা ধর্মের, আপনারা জানেন যে রমজানের মানে ইসলামিক অনুষ্ঠান আমাকে মানে অনেক মানে টিভি অনুষ্ঠান ডাকে, আমি চাই, আমি এমনি সিয়াসত হাদিস সবগুলি হাদিস পড়ার সুযোগ হয়েছে। তা আপনার কবিদের মধ্যে একটা এলহাম আসে, সে বুঝতে পারে যে এটা 100 বছর পরে কি হবে, 50 বছর পরে কি হবে, এটা সে বুঝতে পারে। এবং বুঝতে পারে বলে তার যে লেখার মধ্যে সে এরকম জাতিকে, ভবিষ্যৎকে সে এরকম মানে পথ দেখাইতে পারে, পথ প্রদর্শক হিসেবে সে কাজ করে। সেও আপনার, এবং আমাদের নবী যেহেতু যারা আমরা মুসলমান, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ, আর কোনো নবী আসবে না। এবং মানুষকে সঠিক পথে চালানোর জন্য এবং ভালো পথে আনার জন্য আপনার বরং যারা কাজ করতেছে তাদের বড় কাজটাই করতেছে কবি সাহিত্যিকরা, যারা সাংবাদিক, তারা বরং প্রত্যেক শিশু ওই ভালো গুণাবলী নিয়ে আসে, তার মধ্যে কল্যাণবোধ, মমতাবোধ, দেশপ্রেম, সততা এগুলি থাকে, কিন্তু অনুকূল পরিবেশ না পেলে নষ্ট হয়ে যায়। আর যখন অনুকূল পরিবেশ হয়, এগুলি বিকশিত হয়, এগুলি প্রসারিত হয়, এগুলি মানে উজ্জীবিত হয়। এই জন্য এই যে এই সুপ্ত গুণাবলীগুলি বিকশিত করার ক্ষেত্রে যারা কাজ করে, তারা কবি সাহিত্যিকরা কাজ করে। বরং কবি সাহিত্যিকের ওই যে আরেকটা আমি কথা বলতে, নিজের রু বলছে, রু মানে আত্মা। এই আত্মাটা উনি বলছে যে একটা বাতাস না, এরকম না। বরং আপনার অন্য ধর্মে, আমাদের ধর্মে আছে, এটা একবারে সহজ করে বিভিন্ন সংজ্ঞা আসছে, যে এটা হচ্ছে সৃষ্টিকর্তার একটা হুকুম মাত্র, এবং এটা হচ্ছে সৃষ্টিকর্তার একটা আদেশ। যেমন নাকি আমাদের সরকার আদেশ দিল যে আমরা ইমরুল সুয়ের বাইরে মন্ত্রী বানাই দেওয়া হইলো, বা উপদেষ্টা বানাই দিল, তথ্য মন্ত্রণালয়, এবং হয়তো বানাইতো না। এখন যে কোনো সময় এই আদেশটি তার একটা শক্তি, যদি আদেশটা প্রত্যাহার করে তার শক্তিটা চলে যায়, শক্তিটা চলে যায়। এটা হচ্ছে একটা শক্তি মাত্র। এবং এই আত্মা বা রুটা দুই প্রকার, একটা হচ্ছে পরমাত্মা আর একটা জীবাত্মা। আবার প্রত্যেকটা 6 প্রকারের আছে। তা আপনার এই পরমাত্মা যেটা বা ওই পরমাত্মাটা অনেক অনেক মহাত্মা, মহাত্মা গান্ধী, মহান আত্মা মহাত্মা গান্ধী, যার আত্মাটা মহান। এবং যাদের আত্মা মহান তাদের আত্মা পরিশুদ্ধ, বিশুদ্ধ। এবং যাদের আত্মা পরিশুদ্ধ, বিশুদ্ধ, তারা সবচেয়ে প্রথম ছিল নবী, কারণ তারা আল্লাহকে হেদায়েত করতেছিল, ওহী সরাসরি আসতো। এবং তাদের পরে যারা, আমি মনে করি তারা কবি, তারা কবি, যাদের আত্মা যারা পরিশুদ্ধ তারাই কবি। যাদের আত্মার মধ্যে আপনার ওই কলুষতা থাকে, আত্মার মধ্যে হিংসা থাকে, বিদ্বেষ থাকে, ক্ষতি করার মানে মনোভাব থাকে, এবং গীবত থাকে, চুগলখড়ি থাকে, তারা প্রকৃত কবি হইতে পারবে না। তাদের 1000 বই, 1000 বই, অনেক বই বের হইতে পারে, কিন্তু তারা কবি হইতে পারবে না। কবি হওয়ার জন্য তার আত্মাটাকে পরিশুদ্ধ করতে হবে, আত্মাটাকে বিশুদ্ধ করতে হবে। এবং এই বিশুদ্ধ এবং পরিশুদ্ধ করার জন্য যে কাজগুলি করতে হবে, আপনার যেমন মানুষকে ভালোবাসতে হবে, নিজেকেও ভালোবাসতে হবে। রাখলেন কোনোটাই খাওয়া যাবে না, দুধ একটা আদর্শ খাবার, কিন্তু সাথে কেরোসিন তেল দেন, খাওয়া যাবো? খাওয়া যাবে না। বরং আপনার মানে অর্থ সম্পদটা সকল ধর্মে এটা আছে। আপনি যখন মানুষের জন্য কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন, নিজের আত্মা যখন পরিশুদ্ধ হবে, এবং রিজিকের মানে মালিক এবং সবকিছুর মানে মালিক, পথ পদ্ধতির মালিক, অর্থশীল মালিককে আল্লাহ, সৃষ্টিকর্তা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আমরা বলছি, তখন এটা বিশ্বাস করি একজন ইসলামী গান করে, এটা মালিককে, সৃষ্টিকর্তা আল্লাহ। তা আমি যদি আল্লাহর যে সৃষ্ট জগৎ, মানুষের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করতেছি, মানুষ যদি আমাকে উপকৃত হয়, এই মানুষের কাজগুলি করতেছি, মানুষগুলি কে সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করছে, সৃষ্টি করছে। তা আমার রিজিক চিন্তা তো ওই আল্লাহ পাকে, যে আমাকে সৃষ্টি করছে, সে আমাকে রিজিক পাঠাইবো। আমার চিন্তা করার দরকার নেই, আমার অর্থ সম্পদ আমার দরকার নাই। যখন আমি অর্থ সম্পদের পিছিয়ে দৌড়বো, তখন আমার যে বিশুদ্ধ পরিশুদ্ধ আত্মার কথা বলছি, ওই আত্মাটা পরিশুদ্ধ থাকবে না। তখন আমি অন্যদের বলতেন এরকম অর্থের পিছিয়ে ছুটে জায়গা, আমি দুর্নীতিগ্রস্ত হয়ে যাইবো, আমিও এরকম মানে মানে এরকম দুনিয়ামুখী হয়ে যাইবো। এবং এটা একজন মানে কবি মানে এটা তার মানে লক্ষ্য হইতে পারে না। বরং হ্যাঁ, আমি চলার জন্য আমার স্বাভাবিক জীবনের জন্য যতটুকু এতটুকু আমার সম্পদ দরকার আছে, এটা আমি করবো। কিন্তু এটা এরকম না যে আমি এটা নিজেও কোনো সময় চাইছি না। ওই যে আমার এলাকা ওই একজন আছে কবি, আরে আমার দাদা
আমার এলাকার 150 বিঘা জমি রেখে গেছে, তা আমারও তো 50 বিঘা আছে, পরে আরো মনে করেন 50-60 বিঘা আছে, 120 বিঘা, ওইখানে জায়গা দাম আছে 1 কোটি টাকা করে। তা আমি তো এটা চিন্তা করি যে আমার সম্পদ অনেক দরকার, যে আপনার সম্পদ তো অন্য জায়গাতে মানে এটা না। এবং আমার যে নানা ছিল, নানার মা যে সম্পদ, যেহেতু আমার একটা ছেলে আছে এই জন্য বলি, সেও 35 বিঘার মতো জায়গা বাজানো 1 কোটি টাকা করে, 35 কোটি টাকা। আমরা 1 ইঞ্চি জায়গার জন্য যাই না, এখনো যাই না, যে জায়গা মা পাইবো বাপের মামাদের কাছ থেকে নিয়ে আসি। কাজে এটা একটা মানে যে কোনো বিষয় আপনার এই সম্পদের বিষয়ে আমার দৌড়ানি দরকার নেই, বরং আমি যদি নিজেকে যোগ্য করে বলতে পারি আপনার, তখন এই আল্লাহ আমাকেই আমাদেরকে সম্পদ পাঠাইবো, এরকম মানে রিজিক পাঠাইবো। আর আপনার আমাদের আজকে দেখেন হেলাল হাফিজ, যিনি আমাদের অত্যন্ত আপনার একজন মানে পরিচিত কবি, তার অনেকে বলছে বই নাই, অনেকে বলছে 2টা বা 3টা বই আছে। তা আপনার ওই উইকিপিডিয়া বা তার সম্বন্ধে জানার জন্য আমি ওই গতকালকে সার্চ দিলাম, ওইখানে 2টা বই তার আছে, এটা উল্লেখ আছে। তা আপনার এরপরেও সে মারা যাওয়ার পরে দেশের আপনার যে বর্তমান প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পদমর্যাদা রাষ্ট্রীয়ভাবে তার শোক প্রকাশ করছে, রাষ্ট্রীয়ভাবে ওই প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি তার এখানে পুষ্পত অর্পণ করছে, দেশের বরেণ্য কবি সাহিত্যিকরা আসছে, জাতীয় প্রেস ক্লাবে বাংলা একাডেমিতে এটা হয়েছে। এখন আপনার ওই যমুনা গ্রুপের যে নুরুল ইসলাম বাবু মারা গেছে, নামই বলা যায়, গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, তারে থেকে মানে ওই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শোক প্রকাশ করছে, বাংলা একাডেমিতে হয়েছে, জাতীয় মানে প্রেস ক্লাবে থেকে তার মানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, হয় না? তা আপনার বরং সম্মান এবং রিজিক এই সব কিছু তো আল্লাহ পাকের কাছে, এই জন্য মানুষের জন্য কাজ করতে হবে, এবং মানুষের জন্য কাজ করার বিভিন্ন রাস্তা আছে। কেউ হয়তো আপনার এরকম মানে সমাজ সেবা করতেছে, কেউ আপনার হয়তো মানে ওয়াজ মাহফিল করে করতেছে, কেউ বই লেখা মানে এরকম মানে প্রবন্ধ কলাম লিখতেছে। কিন্তু সবচেয়ে আপনার যে মানে রাস্তাটা সবচেয়ে বেশি আপনার পরিশুদ্ধ, এটা হচ্ছে আসলে যারা কবি সাহিত্যিক। কারণ কবি সাহিত্যিক তারাই একমাত্র আপনার আমি মনে করি যে নিঃস্বার্থভাবে কাজ করে, এবং তারা সত্যটা আপনার বলে, যত কঠিন অবস্থায় হোক। আমাদের দেশে যদি বলেন আপনার যে কোনো কঠিন অবস্থায় আপনার যারা প্রথম মানে ওই মানে প্রতিবাদ করছে তারা কবি সাহিত্যিকরা, কিন্তু সুবিধার জন্য তারা প্রথম জানে। কাজে যে কোনো সত্য প্রথম যারা বলে তারা কবি সাহিত্যিক, এবং যারা সত্য ধারণ করে তারাও মানে কবি সাহিত্যিক। এবং এই দুইটাই কঠিন জিনিস, সত্য বলাটাও যেমন কঠিন, আপনার সত্যটা নিজে ধারণ করাটাও কঠিন, এবং এই দুইটাই করে আসলে আমাদের কবি সাহিত্যিকরা। কাজে এই কবি সাহিত্যিক যারা আমরা হইতে পেরেছি, এবং কবি সাহিত্যিক পাশে আজকে আমাদের যে ইমরুল সোহেল ভাই, সোহেল রশিদ ভাই বা আমরা আছেন বসতে যারা পেরেছি, তারা আমরা ধন্য, বিশেষ করে আমি ধন্য। আপনাদের প্রতি মানে শুকরিয়া, এবং সৃষ্টিকর্তার কাছে অবশ্যই শুকরিয়া যে এই সংগঠনের সাথে আপনার আমিও তো 2002 এবং 4 থেকে যেসব বাংলাদেশের এবং আপনাদের মানে সহযোগিতার কারণে হয়েছে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং আমি মনে করি যে এই নির্বাহী কমিটি যেটা গঠন হয়েছে এবং স্থায়ী পরিষদে স্বাভাবিকভাবে দিন দিন সবকিছু আপনার উন্নত হয়, তার মানে ওই মানগত, তার আপনার কাজের প্রতি সবকিছুই, তাই না? আগে মানুষ যাতায়াত করতো গরুর গাড়িটা, তাই না? পরে মোটরসাইকেল, পরে এরকম আপনার দেখা যাচ্ছে না প্রাইভেট কার, রাস্তায় এখন পরে করছে এলিভেটেড এক্সপ্রেস, গতি বাড়ছে না? তাই স্বাভাবিকভাবে স্থায়ী পরিষদ, আমি চেয়ারম্যান ছিলাম, এখন চেয়ারম্যান নতুন একজন মানে, এবং নতুনের নামেই ঘোষণা করছি যে প্রথম আসলে এটার উদ্যোক্তা ছিল, উদ্যোক্তা আমি ছিলাম না, প্রথম তার ব্রেন থেকে বেরিয়েছে, এবং সেই আমাদের বলছিল আপনার চেয়ারম্যান হোক। সে মহাসচিব ছিল নুরুল ইসলাম তামিজি সাহেব, সে এটার চেয়ারম্যান। আমাদের তারা যদিও 1 বছরের জন্য এটা বলছে 2025, এবং চেয়ারম্যান আমি তো 2008-এ হওয়ার পরে আপনার আজকে পর্যন্ত আমি চেয়ারম্যান, মাঝে হয়তো 2-3 বছর কাজটা একটু কম ছিল। আপনার এটা কত বছর, তাই না? তার 1 বছর জন্য হলেও তার নেতৃত্বে কবি সংসদ আরো অনেক দূর মানে এগিয়ে যাবে এই প্রত্যাশা করি, এবং শুভকামনা করি, এবং বাকিদের নামে ঘোষণা করছি। আপনার সদস্য হিসেবে আছে ও মহাসচিব আমিরুর রানা, সে আসছিল, চলে গেছে না। আমিরুর রানা অনেকে চিনেন, কবি সাহিত্যিক। সদস্য তৌহিদুল ইসলাম কনক, সে নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এবং প্রতিষ্ঠাতা। এটা কালকে যখনই তালিকা করে আমি বললাম যে আপনার নামও রাখেন, কারণ যেহেতু ওই স্থায়ী পরিষদ এটা একটা নীতি নির্ধারণী পরিষদ, স্বাভাবিকভাবে পদাধিকার বলে যে নির্বাহী কমিটির সভাপতি, সেক্রেটারি, তারা এটা সদস্য থাকে। নাম যদি লেখা নাও থাকে, কোন সংগঠনের নাম লেখা না থাকে, তাও তারা পদাধিকার থাকে। আমি বলছি নাম লিখে রাখেন, কারণ হচ্ছে মানে সে এটাতে আছে সদস্য। এরপরে সদস্য হচ্ছে ইকবাল হোসেন। ইকবাল হোসেন আসেন, কারণ এটা তো সর্বোচ্চ পরিষদ এবং নীতি নির্ধারণ পরিষদ, এটার একটা আলাদা একটা মর্যাদা, একটা সম্মানের একটা বিষয় আছে। আমরা দেখেন না বিএনপির স্থায়ী পরিষদের মানে সদস্য উন্মুখী কথা বলছে, সবচেয়ে পত্রিকা প্রচার করে না, এবং সিনিয়র
এটা একটা গুরুত্ব আছে। স্থায়ী পরিষদ সদস্য এই কথা বলছে, এটা একটা আলাদা একটা মানে মহাসচিব বা ভাইস চেয়ারম্যান এইভাবে প্রচার করা। তা আপনার এরপরে আছে বাপিসা আছে, চলে গেছে। আর ফাতেমা হক, উনি আমাদের রবির দাদু ভাইয়ের সহধর্মিণী স্ত্রী, সে হচ্ছে মানে আমার নির্বাহী সভাপতি, নির্বাহী কমিটি। আর প্রদীপ মিত্র আসছে, দাদা আসছে। দাদা এই সংগঠনের প্রথম থেকে বাংলা বাজারে আমি ওনাকে প্রায় প্রতিটা মানে কবিতা আড্ডায়, সাহিত্য আড্ডায় পাইতাম। এখন অবশ্য ওই বাংলা বাজার বিউটিফুল সাহিত্য আড্ডা হয় না, আর জসিমউদ্দিনের বাড়িতে হয়, মাঝে মাঝে উনি আসে, আর আমিও মাঝে মাঝে যাই, এই জন্য দেখা সাক্ষাৎ একটু কম হয়। এরপরে কবি জামশেদ অজেদ আছে নাই। এরপরে কবি মঞ্জুর হোসেন ঈশা। এরপরে আমাদের কাপ্তান নূর, ওনার প্রতি আসলে কৃতজ্ঞতা যে উনি 90 বছর বয়সেও উনি আমাদের সাথে আছে। বরং ওই পরবর্তী সিরিয়ালটা ঠিক করেন, উনি যেহেতু বয়স্ক, এই সম্মান দিকে সিরিয়ালটা পরে করেন। এমন একটা সিরিয়ালটা কিন্তু সঠিক নাই, বুঝলেন? আমাদের কাপ্তান নূর উনি তো মানে বয়সে অনেকে, তার প্রতি একটা সম্মান আছে, সিরিয়ালটা পরে করে নামের সিরিয়ালগুলো। এরপরে আছে অশোক দল, উনি কবি এবং দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক প্রকাশক। অধ্যাপক রেনু আহমেদ উনি আছেন, তারা আমরা ওই দিকে যারা আছে নামে হয়তো চিনেন। অধ্যাপক রেনু আহমেদ উনি সদস্য। এই 11 জন, 11 জন প্রত্যেককে এই সংগঠনকে এগিয়ে নেওয়ার মতো সক্ষমতা, তৌফিক, যোগ্যতা আল্লাহ দান করুন এই প্রত্যাশা আর কিছু জানিয়ে, এবং সকলের জীবন কল্যাণময়, বরকতময়, শান্তিময়, আনন্দময় হোক, এবং সবার যে ভালো ইচ্ছাগুলি আছে এগুলি পূরণ করার মতো তৌফিক, যোগ্যতা আল্লাহ দান করুন, এবং সবার প্রতি আল্লাহ আমাদের সহায় হোক। আমরা যেন ভালো কাজের সাথে থাকতে পারি এবং মানুষকে যেন ভালোবাসতে পারি, নিজের দেশের জন্য যেন কাজ করতে পারি। আজকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, এবং শহীদ বুদ্ধিজীবী দিবস আজকে 14 ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবীদের প্রতি এবং মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে, এবং কবি সংসদ বাংলাদেশের সকলের শুভ কামনা করে, সকল উত্তরোত্তর সাফল্য কামনা করার বক্তব্য শেষ করেছি। সকলকে ধন্যবাদ।